হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে রিসেন্টলি ফেসবুকে বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির পেজে আমি একটা প্রশ্ন খুব কমন দেখতেছি। সেটা হচ্ছে জাপানে যদি কেউ ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করতে চায়, ওই ক্ষেত্রে সে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবে কিনা। তো এই টপিকটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করতেছি এই কারণ এটা খুব কমন একটা প্রশ্ন রিসেন্টলি ফেসবুকে বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির পেজে এবং আমার ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ভিডিওতে হচ্ছে এই প্রশ্নটা আমি পাচ্ছি। তো ফাইনালি ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করা উচিত। তো প্রথমেই আপনাদেরকে আমি বলে নিই, এই ভিডিওটা বানানোর আমার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে, আপনি যেহেতু জাপানে আসার প্ল্যান করতেছেন বা আপনার যদি জাপানে আসার ইন্টারেস্ট থাকে, আপনি যেন আপনার প্ল্যানটা এমনভাবে করেন আপনার সময় এবং টাকা কোনোটাই নষ্ট না হয়। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্রোকার বা কোনো এজেন্সির কথায় মানে অন্ধবিশ্বাসের মতো কোনো সিদ্ধান্ত না নেন। এতে করেও আপনার টাকা এবং সময় দুইটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো শেয়ার করব আপনাদের সাথে, ওগুলো যদি আপনি সুন্দর মতো শুনেন এবং আপনি যদি নিজেও ইন্টারনেটে সার্চ করেন, আপনারা আশা করি এই টপিকটা নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা হবে। আপনি জাপানে আসার জন্য যে প্ল্যানটা করতেছেন, এটা আপনার জন্য অনেকটা ইজি হবে আপনার সিদ্ধান্ত নিতে এবং আপনি সাস্টেইনেবল একটা প্ল্যান করতে পারবেন যেন আপনার সময় এবং টাকা কোনোটাই নষ্ট না হয়। যদি আমি সহজ ভাষায় বলি যে ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায় কি না, উত্তরটা হচ্ছে না। এটা অনেকটা নিয়মের মধ্যে পড়ে না আর কি। কিন্তু আপনাকে যদি আমি ডিটেলটা বলি যে কেন সম্ভব না, তখন আপনার মধ্যে হয়তো বা নিজে থেকেই এই জিনিসটা বোঝার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসবে যে আপনার আসলেও এই প্ল্যানটা আদৌ করা উচিত কিনা। তো প্রথমে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা বা সাইট সিইং ভিসা যেটা স্পেসিফিকলি বললে, ওইটার সাথে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য বা ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যেই প্রসিডিউরটা, এটা সম্পূর্ণ ভিন্ন। এবং কেউ যদি একটা দেশে বা জাপানের কথা বললেই, কেউ যদি জাপানে ঘুরতে আসার ক্ষমতা রাখে বা ঘুরতে আসার এলিজিবিলিটি রাখে, তার মানে কিন্তু এটা এই না যে সে কাজ করারও এলিজিবিলিটি রাখে। দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা টপিক, আলাদা আলাদা কনটেক্সট, এবং এখানে প্রসিডিউরটা সম্পূর্ণ আলাদা। এ কারণে কেউ যদি জাপানে ট্যুরিস্ট ভিসায় এসেও থাকে এবং সে যদি কাজ পেয়েও থাকে, কাজ পাওয়াটা হয়তো বা সম্ভব, কিন্তু কাজে এঙ্গেজ হওয়াটা আর কি সম্ভব না। তো ওই ক্ষেত্রে কেউ যদি জাপানে এসে ট্যুরিস্ট ভিসায় সে কাজ ম্যানেজও করে ফেলে, ওই ক্ষেত্রে সে তার নিজের দেশে বা যেখান থেকে সে আসছে, আপনি যদি বাংলাদেশি হয়ে কথার কথা আমেরিকাতে বা দুবাই অথবা সৌদি আরবে আপনি যদি কাজ করেন, ওই ক্ষেত্রে আপনার ওখানকার রেসিডেন্স থাকবে, আপনার ওখানকার সিটিজেনশিপও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে আসলেন ট্যুরিস্ট ভিসায়, বাট আপনি যদি ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে চান, আপনার কান্ট্রি অফ রেসিডেন্স অথবা কান্ট্রি অফ অরিজিনে ব্যাক করতে হবে, গিয়ে ওখান থেকে হচ্ছে আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে একটা জেনারেল রুল। তো এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে ফেরত যেতে হবে কেন, বা আপনার নিজের দেশ থেকে বা আপনি যেই দেশে এখন বসবাস করতেছেন ওখান থেকেই কেন অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এটা নাম্বার ওয়ান রিজন হচ্ছে, আপনারা হয়তো বা জানবেন যে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি অথবা সিওই একটা ডকুমেন্ট আপনাকে অ্যাকোয়ার করতে হয় জাপানে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন করার আগে, এবং এটা নিজের দেশে বা কান্ট্রি অফ রেসিডেন্স থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটার কারণ হচ্ছে, আপনাকে একটু আগে যে কথাটা বললাম, যে একজন মানুষের কাজ করার জন্য একটা দেশে যে এলিজিবিলিটি দরকার আর ট্রাভেল করার জন্য যে এলিজিবিলিটি দরকার, দুইটা সম্পূর্ণ আলাদা। এ কারণে হচ্ছে আপনাকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটিকে অ্যাকোয়ার করতে হবে কাজ করার ভিসার জন্য, এবং ওইটা আপনি আপনার কান্ট্রি অফ রেসিডেন্ট অথবা কান্ট্রি অফ অরিজিন থেকেই অ্যাকোয়ার করতে হবে। সেকেন্ড, আপনার আরেকটা রিজন যদি বলি যে কেন আপনি হচ্ছে জাপান থেকেই ভিসাটা কনভার্ট করতে পারতেছেন, আরেকটা রিজন হচ্ছে আপনার জাপানের ওয়ার্ক ভিসা অ্যাকোয়ার করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড চেকের দরকার হয়, যেগুলো হচ্ছে আপনার জাপানের ভিতরে থেকে করাটা কঠিন, কারণ মোস্ট অফ দ্য টাইম আপনি যেই ডকুমেন্টগুলো লাগবে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য, সেগুলো আপনার কান্ট্রি অফ অরিজিন অথবা কান্ট্রি অফ রেসিডেন্সেই আপনাকে অ্যাকোয়ার করতে হবে। এবং ওই প্রসেসটা আপনি যখন যে দেশে আসেন, বা বাংলাদেশে থাকলে বাংলাদেশে জাপানের যে অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসিতে আপনি যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন, ওই ক্ষেত্রে লোকালি ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করা এবং প্রসেসটা কমপ্লিট করা ইজি, এবং ওইটাই হচ্ছে জাপান সরকারের রুল। তো এই কারণে হচ্ছে আপনি চাইলেই আর কি জাপানের ভিতর থেকে কিন্তু এই প্রসেসটা করতে পারতেছেন না, যার কারণে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে বা আপনার কান্ট্রি অফ রেসিডেন্সে ব্যাক করতে হচ্ছে। আরেকটা রিজন হচ্ছে, যদি কেউ ট্যুরিস্ট হিসেবে জাপানে ঢোকার পরে সে নিজে থেকে জাপানি সব কিছু প্রসিডিউর কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে প্রথমত অ্যাম্বাসিগুলোর রুলটা
জাপান সরকার তাহলে ইন্টারনালি ডোমেস্টিক্যালি নিয়েছে, যেটা অনেকটা ইলজিক্যাল। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ নিজের দেশে প্রসেস না করে জাপানে এসে প্রসেস করতে পারে ভিসাটা, ওই ক্ষেত্রে কিন্তু সবাই ওইটাই জাস্ট করার চেষ্টা করবে, কারণ ওইটা আরও এফিসিয়েন্ট। আপনি অলরেডি জাপানে চলে আসছেন, এখন জাস্ট খালি কনভার্ট করলে হচ্ছে। তো ওই ক্ষেত্রে যেটা হবে, আপনার ইমিগ্রেশনের ফ্লোটা বেড়ে যাবে। বিভিন্ন দেশ থেকে অনেকেই যাদের জাপান নিয়ে প্ল্যান আছে, তারা প্রথমে ভাববে কি আমি আগে জাপান চলে আসি, তারপরে দেখা যাবে কি হবে। তো এতে করে যেটা হতে পারে, আপনার হচ্ছে একটা আনহেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে। সেটা হচ্ছে দেখা গেছে জাপানের ভিতরে হঠাৎ করে ইমিগ্রেন্ট বা আপনার হচ্ছে যারা জব সিকার তাদের সংখ্যাটা বেড়ে যেতে পারে। এবং এই ফ্লোটাকে কন্ট্রোল করাও কিন্তু সরকারের একটা দায়িত্ব, এবং তারা এটাকে ডিসিপ্লিনে রাখার জন্য কিন্তু নিজেদেরকে এই সিস্টেমটাও অ্যাডাপ্ট করতে হয়েছে যে যদি কেউ ট্যুরিস্ট ভিসায় এসে জাপানে জব পেয়ে যায়, ওই ক্ষেত্রে সে তার নিজের দেশে বা কান্ট্রি অফ রেসিডেন্সে ব্যাক করতে হবে আপনার ওয়ার্ক ভিসা পাওয়ার যে প্রসিডিউরটা ওইটাকে ক্যারি আউট করার জন্য বা ওইটাকে কমপ্লিট করার জন্য। তো আশা করি আপনারা একটা মোটামুটি ধারণা পাইছেন যে জাপান থেকে যদি কেউ জাপানে আসার পরে যদি কেউ ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চায়, তাহলে কিন্তু এটা জাপানের ভিতরে থেকে সম্ভব না। হ্যাঁ, তবে যেটা হইতে পারে, আপনি আসার পরে আপনার কানেকশনগুলো ইউজ করে আপনি ইনফরমেশন নিলেন, আপনি দেশটা সম্পর্কে জানলেন, একটু ঘুরলেন, দেখলেন, এবং আপনার ওই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি একটা লং টার্ম প্ল্যান করলেন যে হ্যাঁ আসলে আমি জাপান কাজ করতে চাই, আমি হয়তো জাপানে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই। তো আপনি ওই সিদ্ধান্তটা নেওয়ার জন্য যে এক্সপিরিয়েন্সটা, ওইটা আপনি জাপানে এসে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি এটা ভেবে থাকেন যে আমি ট্যুরিস্ট ভিসায় এসে তারপরে কনভার্ট হয়ে যাব, বা আপনাকে যদি কোনো এজেন্সি বা কোনো হচ্ছে ব্রোকার আপনাকে যদি এই ধরনের কোনো ইনফরমেশন দেয় যে হ্যাঁ আপনি জাপানে আগে ঢুকেন, তারপরে আপনাকে আমরা জব দিয়ে কনভার্ট করে দিব ভিসা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে ভুল তথ্য। এবং এতে করে আপনার যেটা হবে, আপনার সময় এবং টাকা এই দুইটাই নষ্ট হবে। শুধু তাই না, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি ফ্যামিলি থাকে, আপনি যদি ম্যারিড হন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের উপরও এটা প্রভাব পড়তে পারে। তো এই কারণে আমি যেটা বলবো, আপনি ইনফরমেশন গ্যাপ অথবা আপনার হচ্ছে কোনো একটা বিষয় না জেনে আপনি যদি সিদ্ধান্তে যান, ওই ক্ষেত্রে কিন্তু এটার একটা বিগ অপরচুনিটি কস্ট থাকতে পারে। এবং এটা যদি ভিসা রিলেটেড হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার কমপ্লিকেশন তৈরি হতে পারে যদি আপনার প্রসিডিউর ঠিক মতো না যায়। আপনি যদি আসার পরে অনেকে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে আসসালামস্তিক করে, যেটা আমি আর কি সম্পূর্ণ সাপোর্ট করি না, কারণ মেন্টালি এবং আপনার সোশ্যালি আপনি যে একটা সিচুয়েশনে পড়বেন, এটা আসলে ওয়ার্থ ইট না। তো আমি মনে করব আপনারা যদি কেউ জাপানে আসার উদ্দেশ্য থাকে, আপনারা আগে জানুন যে কি সম্ভব কি অসম্ভব, এবং জেনে আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিন। কারণ জেনে সিদ্ধান্ত নেন, নিজেও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, আপনার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে বা আপনার যে কানেকশনগুলো আছে জাপানে, সবাই আপনাকে সাপোর্ট করবে, এবং আপনি নিজেও সুস্থ সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা কাজে আসবে আপনাদের। এবং যদি আপনারা কেউ জানেন আপনাদের পরিচিতের মধ্যে জাপান আসতে চায় বা আসতেছে, তাদেরকে আপনারা চাইলে ইনফরমেশনটা শেয়ার করতে পারেন, যেন তারাও আর কি তাদের প্ল্যানিংয়ে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে। থ্যাংক ইউ।